হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, সেটি হলো আপনারা অনেকেই জানেন যে ডাব্লিউবিপিআরবি কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে এবং নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে জুন মাসেই কিন্তু পিআরবি কেপিএসআই তার কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বলেছে যে উঠে গেলেই কিন্তু ডাব্লিউবিপিআরবি ইন্টেন্ট টু পাবলিশ, এরকম একটা সামথিং নোটিশে কিন্তু লেখা ছিল। তো সেক্ষেত্রে বলে রাখি যে যারা গিফট অফ দ্য গ্যাবিডু থেকে পড়তে ইচ্ছুক কেপিএসআই মেন জন্য, তা আমি কিন্তু বলেছি যে কেপিএসআই মেন অবশ্যই গিফট অফ দ্য গ্যাবিডু কিন্তু ব্যাচ শুরু করবে এবং সেটি কিন্তু রেজাল্টের পরে। তাহলে এখন আপনাদের কি করণীয় আমি বলেছি যে আমাদের যে সমস্ত ক্লাসগুলো আসছে সেগুলো দেখতে থাকুন। আর প্রত্যেকে আমাদের যে অ্যাডমিশন হেল্পলাইন নম্বর যাচ্ছে, স্ক্রিনে দেখতে পাবেন যে নম্বরটা এখান থেকে যাচ্ছে, সেই নম্বরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদের ব্যাচে আপনি নাম লিখে অবশ্যই নাম লিখিয়ে রাখুন। ফিজ যেটা রয়েছে সেটা হলো 1000 মান্থলি, 1000 টাকা মান্থলি আমাদের কিন্তু ফিজ রয়েছে। আগেও যেটা ছিল সেটাও কিন্তু আমরাই রেখেছি, কোনো বাড়ায়ওনি বা কমায়ওনি। তো আজকে কিন্তু আমরা বিশেষ করে এই সেশনটায় আমাদের একটা ট্রান্সলেশনের ডেমো ক্লাস আপনারা কিন্তু এই সেশনে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, ট্রান্সলেশন আপনারা জানেন যে এসওআই এক্সাম থেকে পিআরবি কিন্তু চেঞ্জ করেছে প্যাটার্নটা, এখন কিন্তু আপনাদের ওয়ান লাইনার ট্রান্সলেশন কিন্তু দেয়। তো তার একটা ডেমো ক্লাস এখন আপনি দেখতে পাবেন, এই ভিডিওটি মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে আমাদের যে সমস্ত ডেমো পড়ানো হয়েছে সেই কিছু ক্লাস অ্যাজ এ ডেমো আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, সেগুলো থেকে কিন্তু আপনি অনেকটাই কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। এবার যারা মনে করছেন যে বাংলা ইংলিশ আলাদা ডেসক্রিপটিভ ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে আপনি কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে বলবেন যে কোন ব্যাচে আপনি ইচ্ছুক রয়েছেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হবে। ভালো করে ক্লাসটি কিন্তু দেখুন, প্রায় আধ ঘন্টার কিন্তু এই সেশনটা আশা করছি আপনাকে কিন্তু অনেকটাই এনরিচ করবে। এবং গিফট অফ দ্য গ্যাবিটু কেন আলাদা, আমরা প্রত্যেক দিন যে খাতা কপি চেক করি তার কিন্তু প্রমাণ আপনি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই চলে গেলেই কিন্তু পেয়ে যাবেন। এবং যারা গিফট অফ দ্য ক্যাপিটু সাকসেস রেট সম্পর্কে জানেন না, তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা আই বাটনে আমি দিয়ে দেবো, সেই ভিডিওগুলো একটু দেখে নিন যে গিফট অফ দ্য ক্যাপিটু থেকে যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু কি বলছে। কেন আমি মনে করি ডেসক্রিপটিভের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো গিয়ে কপি চেক করা। আমি 150 জনকে নিলাম, 100 জনকে নিলাম, তারপরে আমি রেগুলার কপি চেক করতে পারছি না, সেটা কিন্তু গিফট অফ দ্য গ্র্যাভিটি করে না। আপনারা অনেকেই জানেন আমাদের ব্যাচ কিন্তু আমরা 20-25 এরকম কিন্তু লিমিটেড রাখি সব সময়। সো আমি প্রত্যেককেই বলবো যে ভিডিওটা দেখুন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ব্যাচে আপনি অ্যাডমিশন নিন। দেখতে থাকুন। তাকে দেখা মাত্রই আমাকে খবর দিও। খবর দিও মানে হচ্ছে এটা কি ধরনের সেন্টেন্স আপনারা বলুন একজন। তাকে দেখা মাত্রই আমাকে খবর দিও কি ধরনের সেন্টেন্স এটা বলুন যে কোনো একজন। ইম্পারেটিভ। হ্যাঁ বলুন। ইম্পারেটিভ। ইম্প্যারেটিভ সেন্টেন্স। কারণ কি এখানে খবর দিতে বলা হচ্ছে, মানে কোনো একটা কিছু এখানে যদিও কাইন্ডলি বা প্লিজ কিছু নেই বা দয়া করে নেই, তাই আমরা রিকোয়েস্ট বলতে পারি না, তো আদেশ সেটাকে বলা যেতে পারে। বা এটা নর্মাল একটা যে কাউকে কোনো একটা কিছু করতে বলা হচ্ছে, তো এরকম যখন হয় সেখানে তো সেন্টেন্সটাকে আমরা বলি ইম্প্যারেটিভ সেন্টেন্স। আগের দিন বলেছিলাম ইম্প্যারেটিভ সেন্টেন্স, কারণ দেখুন এখানে কোনো সাবজেক্টও নেই, যে কে খবর দেবে সেটা তো নেই। আমাকে খবর দিও মানে কাকে খবর দিতে হবে, অবজেক্ট আছে, কিন্তু কে খবর দেবে সেটা নেই। কারণ কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমার সাবজেক্টটা উচ্চ থাকে বা সাবজেক্টটাকে আমরা ইউজ করি না। এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট হয় হচ্ছে ইউ। তাহলে তাকে দেখা মাত্রই আমাকে খবর দিও, এটা যখন আমি কাউকে বলছি, কাকে বলছি, যে আমার সামনে আছে তাকেই বলছি, তাহলে তুমি এটা হচ্ছে আমার সাবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, তাই আমার এটাকে আর আনার দরকার নেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, ভার্বটা দিয়ে, যে খবর দেওয়া, খবর দিও। তাহলে ইনফর্ম মি, খবর দিও আমাকে, তাকে দেখা মাত্রই মানে যখন তুমি তাকে দেখো, as soon as you see him। ইনফর্ম মি as soon as you see him, তাকে দেখা মাত্রই আমাকে খবর দিও মানে যেই তুমি তাকে দেখবে, এই ধরনের যেই সেই, এই ধরনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম এর আগে, যে as soon as ইউজ করতে হয়, সেন্টেন্সের ক্লাস করাতে গিয়ে বলেছিলাম। as soon as মানে হচ্ছে সঙ্গে সঙ্গে আর কি, তাকে দেখা মাত্রই আমাকে খবর দেবে, তাই এখানে as soon as ইউজ হলো।
নেক্সট, যত দুর্বলই তুমি হও না কেন চেষ্টা করলে তুমি কাজটা করতে পারবে। যত দুর্বলই তুমি হও না কেন, যত যত দুর্বলই মানে হাউএভার উইক মানে যতটাই দুর্বল। তো এই হিসেবে হাউ মানে হচ্ছে কিভাবে, নর্মালি আর কি, যদি আমি ইন্টারোগেটিভ হিসেবে ধরি। কিন্তু যত তত এটা এরকম যখন মানে কোনো একটা কিছুর পরিমাণ বোঝাচ্ছে, যে যতটা পরিমাণ দুর্বলই তুমি হও না কেন, তো সেক্ষেত্রে আমরা হাউ এভার ব্যবহার করি। হাউএভার উইক ইউ মে বি, যত দুর্বলই তুমি হও না কেন তুমি কাজটা করতে পারবে চেষ্টা করলে, মানে কি যদি তুমি চেষ্টা করো। তাহলে ইউ উইল বি এবল টু ডু ইট, তুমি কাজটা করতে পারবে বা তুমি কাজটা করতে সমর্থ হবে, ইফ ইউ ট্রাই, যদি তুমি চেষ্টা করো। দেখুন এখানে বারবার করে কিন্তু একটা সেন্টেন্সে উইল আনবেন না। যদি এরকম কখনো থাকে যে চেষ্টা করলে তুমি কাজটা করতে পারবে, মানে যদি তুমি চেষ্টা করো, তো এখানে কিন্তু আমরা বাংলাতেও বলি না যদি তুমি চেষ্টা করবে। তো এক জায়গায় ফিউচার আছে বলে আর এক জায়গাতেও যে মানে অন্য একটা ক্লজেও যে ইফের পরেও যে উইল থাকতে হবে বা ফিউচারের কিছু থাকতে হবে তা কিন্তু হয়, মানে তা নয় আর কি। একটা সেন্টেন্সে ইনফ্যাক্ট দুটো ফিউচার মানে দুটো উইল বা দুটো ফিউচারের ইন্ডিকেটর আর কি থাকে না জেনারেলি, যে একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট, এইভাবেই কিন্তু হয়। তাহলে ইউ উইল বি এবল টু ডু ইট ইফ ইউ ট্রাই, যদি তুমি চেষ্টা করো। এখানে অ্যাকচুয়ালি তিনটে ক্লজ আছে। হাউএভার উইক ইউ মে বি, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ইউ উইল বি এবল টু ডু ইট, এটা আর একটা ক্লজ। ইফ ইউ ট্রাই, এটা হচ্ছে আর একটা ক্লজ। আচ্ছা, কেউ আমায় বলতে পারবেন যে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, প্রধান অংশ কোনটা, যেটার উপর বাকিগুলো ডিপেন্ড করছে? You will be able to do it. এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ Principal দেখুন clause. হ্যাঁ, কারণ এটার কিন্তু You নিজের মানে will be আছে। able to do. এক্স্যাক্টলি, যে তুমি কাজটা করতে পারবে, এটার নিজস্ব মানে আছে। কিন্তু আমি যদি বলি হাউএভার উইক ইউ মে বি, যদি শুধু এটাকে বলি, তার কোনো মানে দাঁড়াবে না আর কি। ইফ ইউ ট্রাই, যদি তুমি চেষ্টা করো, এটারও আলাদা করে কোনো মানে দাঁড়াবে না। তাহলে এই দুটো অংশই আমার নির্ভর করছে এই অংশটার উপরে। তাহলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ এবং বাকি দুটো হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট, তোমরা আজকাল মন দিয়ে পড়াশোনা করছো, তাই না? তাহলে আজকাল, আজকাল এটার একটা ফ্রেজ আমরা ইউজ করি নাও এ ডেজ। তাহলে নাও এ ডেজ এটাকে আমরা লাস্টেও দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। তোমরা মন দিয়ে পড়াশোনা করছো মানে ছ আছে। নর্মালি যদি কোথাও ছ ছে ছি যদি থাকে কোনো একটা সেন্টেন্সের শেষ, মানে সরি কোনো একটা ভার্বের শেষে, তাহলে সেটা কিন্তু হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি শুধু ছ ছে ছি থাকে, এছি এছো এছে, সেটা আবার আলাদা, পারফেক্ট হয়ে যায়। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। কারা মন দিয়ে পড়াশোনা করছে? তোমরা। তাহলে তোমরা হচ্ছে আমার সাবজেক্ট, ইউ। কন্টিনিউয়াস টেন্স বললাম, তাহলে একটা বি ভার্ব আসবে, ইউ এর সাথে বি ভার্ব হিসেবে আসছে হচ্ছে আর। পড়াশোনা করছো, পড়াশোনা করা ইংরাজি হচ্ছে স্টাডি, এবং কন্টিনিউয়াস টেন্সে কি হয়, মেইন ভার্বের আইএনজি ফর্ম হয়, তাহলে স্টাডিইং হয়ে গেল, ইউ আর স্টাডিইং। কিভাবে? মন দিয়ে, তাহলে অ্যাটেন্টিভলি। তাহলে ইউ আর স্টাডিং অ্যাটেন্টিভলি। তাহলে ইউ আর স্টাডিং অ্যাটেন্টিভলি নাওএডেজ, বা নাওএডেজটা জেনারেলি সামনে দিলেই শুনতে বেশি ভালো লাগে, কিন্তু গ্রামাটিক্যালি ঠিক আছে, অসুবিধা নেই। নাওএডেজ ইউ আর স্টাডিং অ্যাটেন্টিভলি, যে আজকাল তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। এই যে তাই না, এটাকে আমরা বলি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। অনেক সময় আমরা ইউজ করি এই টার্ম, মানে এইরকম জিনিসটা, যে তুমি আজকে আমাদের বাড়ি যাবে, তাই তো? যদি এরকম হয় তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে এই তাই না এটার জন্য? যে ভার্বটা এখানে ইউজ হয়েছে সেই ভার্বটা আমার আবার লাগবে, এবং যে সাবজেক্টটা ইউজ হয়েছে সেই সাবজেক্টটাকে আবার লাগবে। কিন্তু কিভাবে ইউজটা করব আমি? যদি আমার এই সেন্টেন্সটা মানে মেইন সেন্টেন্সটা যদি আমার অ্যাফার্মেটিভে থাকে, মানে হ্যাঁবাচক সব, মানে হ্যাঁবাচক হয় বাক্যটা, যদি কোথাও না না থাকে, এই যে তাই নাটা বাদ দিয়ে বাকি সেন্টেন্সটাতে কোথাও যদি না মানে কখনো না এরকম যদি না থাকে, তাহলে আমরা ধরে নেব যে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ, মানে এখানে যে ভার্বটা আছে তার নেগেটিভ করে তারপরে আমরা সাবজেক্টটাকে ইউজ করব এবং শেষে একটা নোট অফ ইন্টারোগেশন দেব, একটা প্রশ্নবোধক মার্ক দেব আর কি।
আর যদি এই পুরো মেইন সেন্টেন্সটা আমার নেগেটিভ হয়, যদি নাবাচক কিছু থাকে, তাহলে এখানে আমরা আর নেগেটিভটা ইউজ করব না, সেক্ষেত্রে এটা আমার অ্যাফার্মেটিভে হবে। মানে এটা যদি নাওএডেজ ইউ আর নট স্টাডিং অ্যাটেন্টিভলি এরকম থাকতো, তাহলে কোয়েশ্চেনটা আগে তাই নার জন্য হতো আর ইউ, এরকম ভাবে হবে। যদি আমার মেইন কোয়েশ্চেনটা থাকে অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। আর যদি মেইন সেন্টেন্সটা আমার নেগেটিভ থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে আমার অ্যাফার্মেটিভ। এবং এটাকে কখনোই এই তাই না, এটাকে ইজন্ট ইট অনেকে করেন, মানে তাই নয় কি, যে এটাই কি নয়, ইজন্ট ইট, এটা ইউজ হয় অনেক সময়, কলোকিয়াল ইংলিশে হয়, কিন্তু এটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক নয়। ইজন্ট ইট আমরা তখনই ব্যবহার করতে পারবো যেখানে আমার সাবজেক্ট ইট এবং ভার্ব হচ্ছে ইজ, বা এই ধরনের কিছু কিছু আলাদা ট্যাক্সেশনের আরো কিছু রুল রয়েছে, কিন্তু নর্মাল রুল এটাই আর কি। মানে ট্রান্সলেশন করার সময় যেটা আপনারা মাথায় রাখবেন, যে ট্যাগ কোয়েশ্চেনে আমাকে এই মানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকেই ব্যবহার করতে হবে, যে ভার্বটা আছে সেই ভার্বটাকেই ব্যবহার করতে হবে, কিন্তু আমার মেইন সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ এবং ভাইস ভার্সা। এটা বুঝতে কারো অসুবিধা হলো না তো? একটু সবাই রিপ্লাই করুন না, কথা বলতে কি অসুবিধা? না ম্যাডাম, বলছি শেষে আর নট ইউটা না লিখে ইউটা দিতেই হবে? আমি হ্যাঁ, দিতেই হবে, ইউ দিতেই হবে, মানে ট্যাগ কোয়েশ্চেনে অবশ্যই আমার সাবজেক্ট লাগবে। আচ্ছা ম্যাডাম, বুঝছি। হুম। নেক্সট, চলতে চলতে গাড়িটি হঠাৎ থেমে গেল। থেমে গেল মানে হচ্ছে গিয়েছিল। আমরা ল থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ইউজ করি, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে চলতে চলতে, এর আগে একদিন আমি কি এটা করাতে গিয়ে বলছিলাম যেতে যেতে, খেতে খেতে, এরকম যদি হয় তাহলে আমরা এটাকে এই ভার্বটার সঙ্গে আইএনজি ইউজ করি, যেটা হচ্ছে জিরান্ডের একটা রুল। তাহলে চলতে চলতে হচ্ছে রানিং। তাহলে গাড়িটি হঠাৎ থেমে গেল, হঠাৎ সাডেনলি গাড়িটি, দ্য কার স্টপড, থেমে গেল। রানিং, এবার এখানে আমি ওয়াইল ব্যবহার করেছি, এখানে সব জায়গায় কিন্তু আমরা ওয়াইল ব্যবহার করব না। কখন ব্যবহার করব একটু ভালো করে শুনুন, যে কোনো একটা কাজ হতে হতে কিছু একটা হলো, মানে যদি আমি এরকম বলি যে পড়তে পড়তে কথা বলো না, তার মানে পড়া কাজটা আমার এখন চলছে, সেই সময় কথা বলতে বারণ করা হচ্ছে। তাহলে এইরকম কন্টিনিউইটি যদি কোনো একটা কাজের মধ্যে যদি অন্য কিছু হয় বা অন্য কিছু করতে না করা হয়, এরকম কিছু যদি হয়, তাহলেই আমরা এই জিরান্ডের আগে ওয়াইল ব্যবহার করব। যদি আমি বলি যে সে হাসতে হাসতে চলে গেল, এমন তো নয় যে সে হাসছিল তখন সে চলে গেল, এরকম তো না, সে নর্মাল যাচ্ছিল এবং হাসতে হাসতে যাচ্ছিল, এখানে কিন্তু ওই কন্টিনিউইটির ব্যাপারটা নেই। যেমন গাড়িটা চলছিল, চলতে চলতে হঠাৎ থেমে গেল, তো এই কন্টিনিউইটির ব্যাপারটা যেখানে থাকবে সেখানে আমরা while ব্যবহার করব। সাডেনলি দ্য কার স্টপড while রানিং, বা দ্য কার সাডেনলি স্টপড while রানিং, সাডেনলিকে আমরা ব্যবহার করতে পারি, এটা একটা অ্যাডভার্ব। কিছু রুল রয়েছে অ্যাডভার্বের পজিশনিং এর, তাছাড়া এমনি মোটামুটি যে কোনো জায়গাতে প্লেস করা যায়। তাহলে চলতে চলতের জন্য আমরা রানিং ব্যবহার করলাম, এবং কাজটা যেহেতু কন্টিনিউ হতে হতে একটা কিছু হলো, সেই জন্য এই while কথাটা ব্যবহার করলাম। while ওয়ার্ডটা কিন্তু কোনো একটা কাজ কন্টিনিউয়াস চলছে সেই হিসেবেই কিন্তু while শব্দটাকে ব্যবহার করা হয়। ম্যাডাম Next, ডিউরিং ব্যবহার করেন? কি আরেকবার বলুন, ডিউরিং কোথায়, while এর জায়গায় দেবেন? হুম। না, তাহলে ডিউরিং এর পর রানিং দেওয়া যাবে না, তাহলে ডিউরিং ইটস রান এরকম কিছু একটা দিতে হবে, যে এটা চলাকালীন এই হিসেবে হয়ে যাচ্ছে তখন। সেটা চলতে চলতে এই জিরান্ডের রুল কিন্তু ডিউরিং এর পর ইউজ করা যাবে না। ডিউরিং ইটস রান, সাডেনলি দ্য কার স্টপড ডিউরিং ইটস রান, এটা করতে পারি আমি। সেটা মানে মানে ভাবগতভাবে মানে মিনিংটা সেম থাকছে, কিন্তু চলতে চলতে এটা হচ্ছে জিরান্ডের সেন্স। এরকম কিছু করতে করতে, যেতে যেতে, খেতে খেতে, এটা হলে আমরা সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করি, এটা একটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা ম্যাম, ঠিক আছে। নেক্সট আরেকটাই আছে, দেখুন, তার নালিশ শুনে শুনে আমরা ক্লান্ত। কিন্তু এখানে কিন্তু কোনো একটা কাজ কন্টিনিউ হচ্ছে, তার মধ্যে কিছু হচ্ছে, এরকম কিন্তু কিছু বোঝাচ্ছে না। শুনে শুনে মানে এটাও আমার জিরান্ড, কিন্তু এখানে কিন্তু আমরা while ব্যবহার করব না। বোঝা গেল তো whileটা কোথায় ব্যবহার করব আর কোথায় করব না? হ্যাঁ ম্যাম। তাহলে তার নালিশ শুনে শুনে আমরা ক্লান্ত, এখানে দেখুন মেইন অংশ কোনটা,
আমরা ক্লান্ত, এটা দিয়েই মানে কারা ক্লান্ত মানে জিনিসটা কারা করছে বা মেইন বিষয়টা কি, মেইন এটা হচ্ছে এই আমরা, এটা দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে আমরা ক্লান্ত, উই আর টায়ার্ড। এবার তার নালিশ শুনে শুনে, টায়ার্ডের সঙ্গে সবসময় প্রিপোজিশন হয় হচ্ছে অফ, তাহলে উই আর টায়ার্ড অফ। এবার হচ্ছে শুনে শুনে তার নালিশ, শুনে শুনে এটা হচ্ছে শোনা, ইংরাজি হচ্ছে লিসেন, তাহলে লিসেনিং, উই আর টায়ার্ড অফ লিসেনিং। আবার লিসেনের সঙ্গে কিন্তু টু সবসময় বসে, লিসেন ভার্ব যেখানে বসবে তারপরে প্রিপোজিশন হিসেবে টুকেই বসাতে হবে, তাই লিসেনিং টু তার নালিশ, হিজ কমপ্লেইন্টস। এইরকম ভাবে হলো। এখানে কিন্তু দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, এগুলোও জানা দরকার সবকিছুর জন্য। তাহলে উই আর টায়ার্ড অফ লিসনিং টু হিজ কমপ্লেইন্টস, তাহলে উই আর টায়ার্ড আমরা ক্লান্ত কিসে, তার নালিশ শুনে শুনে, অফ লিসনিং টু হিজ কমপ্লেইন্টস। নেক্সট, ডাক্তাররা তার জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে, করেছে এছে আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে এটা, তাহলে কারা চেষ্টা করেছে, ডাক্তাররা, দ্য ডক্টরস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ভার্ব এবার কি লাগবে, করেছে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই আমরা ডক্টরস যেহেতু প্লুরাল রয়েছে তাই আনলাম হ্যাভ, যদি শুধু ডক্টর থাকতো তাহলে হ্যাজ হতো। তাহলে দ্য ডক্টরস হ্যাভ চেষ্টা করেছে, চেষ্টা করাটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে ট্রাই হচ্ছে আমার মেইন ভার্ব যার পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রাইড বসেছে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ডক্টরস হ্যাভ ট্রাইড, এবার আপ্রাণ, আপ্রাণ এটার ইংরাজি হচ্ছে হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে আপ্রাণ, তাহলে দ্য ডক্টরস হ্যাভ ট্রাইড হার্ট অ্যান্ড সোল, তার জীবন বাঁচাতে, টু সেভ হিজ লাইফ, বাঁচাতে, তার মানে এখানে কিন্তু এই অসমাপিকা ক্রিয়াতে যদি তে থাকে তাহলে ইন মোস্ট কেসেস আমরা ইউজ করি ইনফিনিটিভ টু, তাই সেই টুই কিন্তু এখানে বসেছে, টু সেভ, বাঁচানো হচ্ছে সেভ কি, তার জীবন, হিজ লাইফ। দ্য ডক্টরস হ্যাভ ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু সেভ হিজ লাইফ, এটা পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে। নেক্সট, আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম আমি এই নিয়ম বদলে দিতাম। এটা যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম, তাহলে এই ধরনের সেন্টেন্স যদি এই ধরনের যদি কিছু বোঝায়, যদি এরকম হতো, এটাকে আমরা বলি সাবজাংটিভ মোড, মানে এমন একটা কিছু যেটা সম্ভব নয়, যেটা মানে কখনোই হওয়া সম্ভব নয় কিন্তু যদি হতো এরকম কিছু বোঝাচ্ছি, তাহলে সেখানে আমরা কিন্তু এই আই যদি ইউজ করি তারপরে কিন্তু ওয়্যার ব্যবহার করতে হয়। আয়ের পর নর্মালি ওয়াজ বসে, মানে হতাম হওয়া বোঝাচ্ছে তাই বি ভার্ব তো লাগবেই, তাহলে আই ওয়াজ হওয়া উচিত ছিল, কিন্তু সাবজাংটিভ মোডে কিন্তু আই এর সঙ্গে ওয়্যার বসে। যদি আমি হতাম, ইফ আই ওয়্যার, কি হতাম, ভারতের প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে কি করতাম আমি এই নিয়ম বদলে দিতাম। একইভাবে যে কোনো একটা কিছু হতে পারতো, মানে হতে পারতো না কিন্তু এরকম বলছি যদি হতো, এই ধরনের যদি ব্যাপার কোথাও থাকে তাহলে আমাদের কিন্তু উড মোডাল ভার্বটাও সেখানে ব্যবহার করতে হয়। আই উড চেঞ্জ দিস ল, আমি এই নিয়ম বদলে দিতাম, আই উড চেঞ্জ বসাতে হবে এখানে, কিন্তু যে বদলে দিতাম অন্য কিছু করলে হবে না, আই চেঞ্জ দিস ল এরকম করলে কিন্তু হবে না, কারণ সাবজাংটিভ মোডের বিশেষত্বই এটা, এই জন্যই এটা দেওয়া যে আই এর সাথে বিভার্ব সবসময় ওয়্যার বসবে এবং সবসময় এই যে উড মোডাল ভার্বটাকে আনতে হবে। ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কমা আই উড চেঞ্জ দিস ল। নেক্সট, এই অন্যায় করার জন্য তোমায় বরখাস্ত করা হচ্ছে, তাহলে বরখাস্ত করা হচ্ছে মানে কেউ নিজে করছে না, মানে সাবজেক্ট কে আছে আমরা জানি না, তোমার ওপর কাজটা হচ্ছে, তার মানে এটা কি কি রয়েছে বলুন তো, এটা যে করাকে যখন হওয়া করতে হয় তখন আমরা কি ব্যবহার করি, প্যাসিভে আছে, প্যাসিভে আছে, যে বরখাস্ত করা হচ্ছে, আর টেন্সটা কি আছে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স, Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে এর ভয়েসটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস এবং টেন্সটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সেই অনুযায়ী আমাকে ভার্বটাকে ইউজ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা কি করি, বি ভার্ব প্লাস বিইং, তারপরে আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুল তো সবাই জানেন নিশ্চয়ই, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এটাই ফলো করা হয়। তাহলে কাকে বরখাস্ত করা হচ্ছে, তোমাকে, তাহলে ইউ, ইউ এর সাথে বি ভার্ব কি বসবে, আর,
ইউ আর, এরপরে বিইং আনতে হবে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, তাহলে ইউ আর বিইং। বরখাস্ত করা ইংরাজি হচ্ছে স্যাক, SACK। স্যাক লিখতে পারেন, ডিসমিস হতে পারে, তাহলে ডিসমিসড হতো পাস্ট পার্টিসিপল, এখানে স্যাকড হয়েছে। ইউ আর বিইং স্যাকড মানে এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, তাহলে ইউ আর বিইং স্যাকড কিসের জন্য? এই অন্যায় করার জন্য, মানে করার জন্য। তাহলে অন্যায় করার জন্য এখানে দেখুন যে করা হচ্ছে এটা তো আমার মেইন ভার্ব, আর করার জন্য এই করার এটা তো হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। এবার জন্য ইংরাজি হচ্ছে ফর। এবার যে কোনো প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব বসে তাহলে সাধারণভাবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে অন্যায় করা ইংরাজি কমিট, ফরের পরে বসলো তাই কমিটিং হলো, ফর কমিটিং এই অন্যায়, দিস অফেন্স। তাহলে ইউ আর বিইং স্যাকড ফর কমিটিং দিস অফেন্স। আমি ছবি আঁকা অপেক্ষা গান করা পছন্দ করি। তাহলে ছবি আঁকা, গান করা, এখানে দুটো ভার্ব রয়েছে। আর কি ভার্ব রয়েছে এখানে? আর একটা কি ভার্ব রয়েছে? বলুন। পছন্দ করা। পছন্দ করি। তাহলে গণেশ স্যার বলুন এটা এখানে মেইন ভার্ব কোনটা? কোন ভার্বটাকে আমার প্রধান মানে মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে? পছন্দ করি। পছন্দ করি এটা আমার মেইন ভার্ব, যার ইংরাজি হচ্ছে, এবার নর্মালি পছন্দ করা ইংরাজি হচ্ছে লাইক, ঠিক আছে। কিন্তু আমি যখন এরকম বোঝাচ্ছি একটার থেকে আরেকটা বেশি পছন্দ করি, তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেফার। এবার এটা যখন আমার মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব যখন আমার পছন্দ করা, তাহলে এই ছবি আঁকা, গান করা সবই কিন্তু, এগুলোও কিন্তু এক একটা ভার্ব, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এখানে নাউন হিসেবে ইউজ হচ্ছে, নন ফাইনাইট হিসেবে ব্যবহার হচ্ছে। মানে ছবি আঁকাটা এখানে একটা নাউন, গান করাটা একটা নাউন। আর ভার্বকে নাউন করতে গেলে সবসময় মাথায় রাখবেন যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে ছবি আঁকা হচ্ছে ড্রয়িং, গান করা হচ্ছে সিঙ্গিং। এই অবধি হয়ে গেল। তাহলে আমি পছন্দ করি, আই প্রেফার, কি পছন্দ করি? গান করা, তার মানে হচ্ছে সিঙ্গিং, আই প্রেফার সিঙ্গিং। এবার একটার থেকে আরেকটা বেশি পছন্দ করি, মানে এই থেকের জন্য তো নর্মালি আমরা ব্যবহার করি দ্যান, KHAN, দ্যান মানে হচ্ছে থেকে, যেটা আমরা সব সময় কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। কিন্তু প্রেফার এমন একটা ভার্ব যার সঙ্গে সব সময় টু বসবে, প্রেফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব সময় টু বসে, সেই জন্য সিঙ্গিং টু ড্রয়িং করলাম আমরা, দ্যান করলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। আই প্রেফার সিঙ্গিং টু ড্রয়িং, আমি গান করা পছন্দ করি ছবি আঁকার থেকে, এই থেকের জন্য এখানে টু এলো কারণ আমার ভার্বটা রয়েছে প্রেফার। নেক্সট, আমি জানি না সে কেন এত রূঢ়ভাবে কথা বলছে। কথা বলছে এটা একটা ভার্ব, আর আমি জানি না এটা একটা ভার্ব। বলছে দেখুন ছে যুক্ত আছে, তাহলে এই পার্টটা আমায় কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। আর আমি জানি না, ই আছে, এ অ, এগুলো যদি কোনো ভার্বের শেষে থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে আমি জানি না, আই ডু নট নো। কেন সে এত রূঢ়ভাবে কথা বলছে? কেন ইংরাজি তো ওয়াই, তাহলে আই ডোন্ট নো ওয়াই সে এত রূঢ়ভাবে কথা বলছে। হি ইজ স্পিকিং সো রুডলি, তাহলে সে কথা বলছে, হি আমার সাবজেক্ট, ইজ স্পিকিং যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই বি ভার্ব প্লাস মেইন ভার্বের আইএনজি, এতর জন্য ইউজ হয়েছে সো, রূঢ়ভাবে হচ্ছে রুডলি। আই ডু নট নো ওয়াই হি ইজ স্পিকিং সো রুডলি। এবার কারোর যদি মনে হয়, যদিও বারবার বলা, তবুও যদি কারোর মনে হয় ওয়াই হচ্ছে একটা WH ওয়ার্ড, তারপরে তো আমার সাবজেক্টের আগে ভার্বটা আনা উচিত ছিল, নর্মালি তো তাই হয় যে ওয়াই আর ইউ সো অ্যাংরি, ওয়াই ইউ আর সো অ্যাংরি তো বলা হয় না, সাবজেক্টের আগে ভার্বকে আনতে হয় WH ওয়ার্ডের পরে। কিন্তু মাথায় রাখতে হবে WH ওয়ার্ডটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে মানে সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার হয়, এখানে WH এই ওয়াইটা কিন্তু একটা লিঙ্কার হিসেবে কাজ করেছে। তো এইখানে যদি সাবঅর্ডিনেট ক্লজে আমরা WH কে ব্যবহার করি তারপরে ওই রুলটা খাটে না, সেখানে কিন্তু WH এর পরে সাবজেক্ট বসে তারপরেই ভার্ব বসে। যদি নর্মাল আমি কোনো সেন্টেন্স লিখতাম তাহলে ওয়াই এর পরেই আমি বি ভার্ব মানে ভার্বটা বা অক্সিলারি ভার্বটাকে আনতাম আর কি। বা আমি যদি ওয়াই আর ইউ
ডিস্টার্বিং মি, ডিস্টার্ব, ডিস্টার্বিং মি। এখানেও দেখুন নর্মালি যখন আমার WHY ব্যবহার হয়েছে সেখানে কিন্তু সাবজেক্টের আগে আমার অক্সিলারি ভার্বটা চলে এসেছে, কিন্তু এখানে যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং WHটা লিঙ্কার, ওয়ার্ডটা লিঙ্কার হিসেবে কাজ করছে, তাই সাবজেক্টের পরেই আমার বি ভার্বটা বসবে। তাহলে এই আমার 10টা ট্রান্সলেশন হয়ে গেল। কারোর কোনো অসুবিধা এগুলোতে, এই ট্রান্সলেশনগুলোতে কারোর কিছু অসুবিধা মনে হচ্ছে? ভুল হয়েছে তো এখন বুঝতে পারলাম। হ্যাঁ, ভুল তো হতেই পারে, আমি তো সেটা চেক করে বলে দিচ্ছি, কিন্তু আমি যে আনসারগুলো বললাম সেগুলো নিয়ে কারো কোনো কনফিউশন কি রয়েছে? মানে আচ্ছা, না ঠিক ম্যাম। আছে, এগিয়ে যাচ্ছি তাহলে। ম্যাম বলছি ওই প্রেফার সিঙ্গিং টু ড্রয়িং, ওই টু এ আর দ্যানটার মধ্যে একটু পার্থক্যটা বলে দিন না। হ্যাঁ, এমনিতে থেকে কোনো একটা কিছু থেকে কোনো একটা কিছু বেশি পছন্দ করা, মানে এটা তো একটা কম্পারেটিভ ডিগ্রির সেন্স বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা থেকের জন্য দ্যান ব্যবহার করি, তো এটা ঠিক আছে, কিন্তু প্রেফার ভার্বটার সঙ্গে সবসময় টু প্রিপোজিশনটাই ব্যবহার হয়। যেখানে প্রেফার রয়েছে, প্রেফারের সঙ্গে আমরা কখনো দ্যান ব্যবহার করব না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা বোঝার কিছু না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আপনারা জানেন যে মুখস্থ করতে হয়। এরকম প্রচুর ভার্ব রয়েছে, প্রচুর শব্দ রয়েছে যেগুলোর সাথে একটা পার্টিকুলার মানে প্রিপোজিশনই বসে, কোনো অন্য প্রিপোজিশনকে ব্যবহার করা যায় না। প্রেফার হচ্ছে সেই ধরনের একটা ভার্ব যেটার সঙ্গে টু ছাড়া কোনো প্রিপোজিশন বসে না, সেই জন্য সিঙ্গিং টু ড্রয়িং করলাম, দেন করলাম না। ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওকে, কয়েকটা ফিলিং গ্যাপস ছিল, সহজ সহজই ছিল,